সুপ্রিয় দর্শক, আগস্ট ও সেপ্টেম্বর মাসে কি কি শাকসবজি চাষ করা যায়? আগস্ট ও সেপ্টেম্বর মাসে চাষযোগ্য বিভিন্ন শাকসবজির তালিকা দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। এটা যদি সঠিকভাবে ফলো করতে পারেন, অল্প জমি থেকেই দেখবেন প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। সেই সাথে থাকবে কোন কোন ভ্যারাইটির শাকসবজি চাষ করবেন, সেই সাথে আধুনিক কিছু পরিচর্যা পদ্ধতি, যে পরিচর্যাগুলো যদি ফলো করতে পারেন অল্প জমি থেকে অল্প খরচে প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। প্রথমে থাকছে সিম চাষ। আপনারা যদি শীতের শুরুতেই আগাম সিম বিক্রি করতে চান অধিক দামে, অবশ্যই বর্তমান সময়ে আপনারা অবশ্যই সিমের চারা রোপণ করতে পারেন। সেক্ষেত্রে বাড়ির জাতের যে জাতগুলো আছে, পাশাপাশি ইপসা জাত বা কেরালা জাতের সিমগুলো চাষ করতে পারেন। এর পাশাপাশি বাকৃবি বা সিকৃবি নামে কিছু জাত আছে, এগুলো উচ্চ ফলনশীল, অবশ্যই চাষ করবেন। আপনি যদি সিম চাষ করেন তাহলে অবশ্যই বলবো পটল চাষ কেন করবেন না। তার কারণ হচ্ছে সিমের জমিতে আপনি যদি কিছু পটলের লতা লাগিয়ে দিতে পারেন, কোনো বাড়তি খরচের দরকার পড়বে না। সিম যখন বিক্রি শেষ হবে তখন পটল বিক্রিও শুরু হবে। অবশ্যই সিমের জমিতে পটল লাগান। সেই সাথে থাকছে পেঁপে চাষ। পেঁপে জাতের ভিতরে আছে শাহী পেঁপে, বাবু জাতের পেঁপে বা গ্রিন লেডি বা রেড লেডি জাতের পেঁপেগুলো চাষ করতে পারেন। পেঁপে গাছ দেখবেন ঝড়ে ভেঙে নষ্ট হয়, তার জন্য শক্ত একটি লাঠি পুঁতে শক্ত দড়ির সাহায্যে বাধাই করে দিন। এর পাশাপাশি চারপাশে মাটি খনন করে বালির সাথে মাটি মিশিয়ে চারপাশে গোড়াটি শক্ত করে উঁচু করে বাধাই করবেন, তাহলে পানি জমবে না, গাছগুলো মারা পড়বে না, পেঁপের সাইজ হবে অনেক বড়। এরপরে থাকছে কলমি শাক চাষ করা। নিজ বাসার ছাদের উপরে ঠিক এরকম একটি প্লাস্টিকের পাত্র বা যে কোনো টবের ভিতরে কয়েকটি কলমি শাকের লতা যদি আপনি লাগিয়ে দিতে পারেন, সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়ায় বিনা খরচে আপনারা কলমি শাক খেতে পারবেন। অবশ্যই এইভাবে কলমি শাক নিজ বাসায় চাষ করে খেতে পারেন। তবে যদি বাসার পাশাপাশি কৃষির জমিতে চাষ করতে চান, যে কোনো কৃষি জমির আলের পাশে দেখবেন পড়তি যে জায়গা থাকে অর্থাৎ বাড়তি জায়গা, সেখানে কয়েকটি কলমি শাকের লতা লাগিয়ে দিলে বিনা খরচে কলমি শাক খেতে পারবেন। এরপরে থাকছে চাল কুমড়া চাষ করা। তো চাল কুমড়া চাষের সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্তমান সময়। এই সময় বর্ষাকালীন যে জাতগুলো পাওয়া যাবে, সেই চাল কুমড়া জাতগুলো চাষ করলে কোনো খরচের দরকার পড়ে না, বিনা খরচে চাল কুমড়া ধরতে থাকবে প্রচুর পরিমাণে। এরপরে থাকছে ভেন্ডি বা ঢেঁড়স চাষ। আপনি যদি ভেন্ডি বা ঢেঁড়স চাষ করতে চান, এর জন্য বেশি জমির প্রয়োজন পড়ে না। তবে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটা প্রতিদিন বিক্রি করতে হয়। আপনি যদি একদিন তুলতে দেরি করে ফেলেন তাহলে ঢেঁড়স বা ভেন্ডি কিন্তু নষ্ট হয়। তাই যারা নিয়মিত কাজ করতে প্রস্তুত অর্থাৎ নিয়মিত ভেন্ডি বিক্রি করতে পারবেন তারা চাষ করবেন। এবার থাকছে পুঁইশাক চাষ। যে কোনো টবের ভিতরে বা যে কোনো পাত্রের ভিতরে পুঁইশাক চাষ করতে পারেন। ফলন বৃদ্ধির জন্য একটি কাঁচির সাহায্যে মাথাটি কেটে দিবেন, এতে করে গাছটা অনেক বেশি ঝোপালো হবে এবং এই যে ডাঁটা দেখতে পাচ্ছেন ডাঁটাগুলো অনেক বেশি মোটা হবে। এরপরে থাকছে লাউ চাষ। লাউ চাষের বর্তমান সময় হচ্ছে সবচেয়ে উপযুক্ত। তার কারণ হচ্ছে এই সময় গাছের তেমন একটা ছেড়ে দেওয়ার দরকার পড়ে না, সেই সাথে সারের পরিমাণ কম লাগে, গাছের দ্রুত ফুল চলে আসে। তো বলে রাখি, বাড়ি লাউ 1, বাড়ি লাউ 2 বা হাজারি লাউ চাষ করতে পারেন। এর ভিতরে হাজারি লাউ গিটে গিটে লাউ ধরে। তাই অবশ্যই যদি লাউ চাষ করতে চান, এখনই বর্তমান সময়ে কিছু চারা সংগ্রহ করে ছোট অবস্থায় জমিতে লাগিয়ে দিন। এরপর থাকছে ডাঁটা শাক চাষ করা। অনেকে ডাঁটা শাক চাষ করতে চায় না, তার কারণ হচ্ছে এতে নাকি লাভ কম। বলে রাখি, যদি আপনার সামান্য কিছু জমি থাকে অর্থাৎ জমির পরিমাণ কম থাকে, অবশ্যই ডাঁটা শাক চাষ করবেন বর্তমান সময়ে। এরপরে থাকছে বরবটি চাষ করা। বর্ষার সময় বরবটির সাইজ ভালো হয়, দ্রুত ফুল আসে, তো অবশ্যই আপনার বর্তমান সময়ে বরবটি চাষ করতে পারেন। বরবটি গাছ যখন বড় হবে ঠিক হাতের সাহায্যে মাথাগুলো ঠিক এভাবে ভেঙে দিবেন। একটির সাথে একটি যদি ডোগাগুলো এভাবে পেঁচিয়ে থাকে হাতের সাথে ছাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন বরবটির সাইজ ভালো হবে, দ্রুত ফুল আসবে, প্রচুর ফলন পাবেন। এরপরে থাকছে বেগুন চাষ। আপনারা যদি বেগুন চাষ করতে চান, জমিতে সারিবদ্ধভাবে ছোট ছোট বেগুনের চারা সংগ্রহ করে লাগিয়ে দিতে পারেন। উচ্চ ফলনশীল জাত যেমন তারাপুরি, নয়নতারা, ইউরা জাতের বেগুন, এছাড়াও বাড়ি জাতের বেগুন চাষ করতে পারেন। বেগুনের ক্ষেত চারপাশে নেট দিয়ে ভালো করে ঘেরাও করে দিলে পোকার আক্রমণ অনেক কম হয়। এরপর থাকছে মেটে আলু চাষ করা। বাসাবাড়ির আশেপাশে যেখানে সূর্যের আলো পৌঁছে না অর্থাৎ ছায়াযুক্ত স্থান, গাছের ছায়ার নিচে আপনি একটি বড় গর্ত করে চাইলে মেটালুস যে চাকি থাকে সেটা লাগিয়ে দিতে পারেন, কোনো খরচ হবে না। এরপরে থাকছে শসা চাষ করা। আপনারা যদি বর্তমান সময় শসা চাষ করতে চান, অবশ্যই মালচিং পদ্ধতিতে শসা চাষ করবেন, কারণ মালচিং পদ্ধতিতে শসা চাষ করলে খুব বেশি সার দেওয়ার দরকার পড়ে না, সেই সাথে পোকার আক্রমণ হয় না, পচন ধরে না, সেই সাথে সাইজ হয় অনেক বেশি বড়। অবশ্যই এভাবে চাষ করবেন। এরপর থাকে কচু চাষ করা। কচু চাষের ক্ষেত্রে বর্তমান সময়ে যে সকল কচু গাছে লম্বা লম্বা লতি হয়ে থাকে অর্থাৎ লতিরাজ কচু, সেগুলা চাষ করবেন। এগুলা বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। এরপরে রয়েছে ধুন্দল, চিচিঙ্গা বা ঝিঙ্গা চাষ করা। অর্থাৎ ধুন্দল, চিচিঙ্গা বা ঝিঙ্গা যে কোনো একটি চাষ করতে পারেন বর্তমান সময়ে। অবশ্য মাছের উপরে গাছ উঠে যাওয়ার পরে হাতের সাহায্যে পাতাগুলা ছাঁটাই করবেন, এতে করে গাছে পোকার আক্রমণ ঘটবে না, সেই সাথে যখন সূর্যের আলো ভালোভাবে পৌঁছাবে, ফলে চিচিঙ্গা বা ঝিঙ্গা যে কোনো কিছুই ভালো দামে বেচতে পারবেন। এরপরে থাকছে লাল শাক চাষ করা। আপনার কাছে যদি সামান্য কিছু জমি থাকে, তাহলে জমিটি ভালো করে চাষ করে কিছু লাল শাকের বীজ সংগ্রহ করে জমিতে যদি ছিটিয়ে দিতে পারেন, মাত্র 30 থেকে 45 দিনের ভিতরে লাল শাক বাজারে বিক্রি করতে পারবেন।
বর্তমান সময়ে চাষ করলে কোনো সার দেওয়া লাগবে না, কোনো সেচ দেওয়া লাগবে না, বিনা খরচে বিক্রি করবেন। এরপরে থাকছে কাগজি লেবু বা মালটা চাষ করা। আপনি যদি জমিতে কাগজি লেবু গাছ অথবা মালটার চারা লাগাতে চান, অবশ্যই এখনই লাগিয়ে ফেলুন। অবশ্যই বলবো কলম জাতের চারাগুলো লাগানোর চেষ্টা করবেন, তাহলে ছোট অবস্থা থেকেই ফল পাওয়া শুরু হবে। এরপরে থাকছে মিষ্টি কুমড়া চাষ করা। বাড়ি মিষ্টি কুমড়া 1 বা বাড়ি মিষ্টি কুমড়া 2 এর পাশাপাশি হাজি ও দানের জাতের মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। গাছ যখন লতানো শুরু করবে হাতের সাহায্যে মাথাটি ঠিক এভাবে কেটে দিবেন, এতে করে দ্রুত স্ত্রী ফুল আসতে শুরু করবে। মিষ্টি কুমড়া চাষ মাচার তুলনায় মাটির উপরে সাইজ বড় হয়, অবশ্যই মাটির উপরে মিষ্টি কুমড়া চাষ করার চেষ্টা করবেন। এরপর থাকছে ওল চাষ করা। তো ওল আপনার অবশ্যই জমির যে কোনো আশেপাশে বা বাসার আশেপাশে যেখানে সূর্য আলো পৌঁছায় না সেখানে চাষ করতে পারেন। একটু বড় গর্ত করে ওলের চাকি লাগিয়ে দিন। এরপরে থাকছে করলা চাষ করা। গুটি করলা বা লম্বা করলার তুলনায় লম্বা করলার ফলন ভালো। এছাড়াও মালচিং পদ্ধতিতে করলা চাষ করলে তেমন কোনো পোকার আক্রমণ ঘটে না, ফলন হয় অনেক বেশি। অবশ্য করলা চাষ করতে পারেন, কারণ এটা খেতে তেতে হলেও বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। তো করলার পরে রয়েছে ক্যাপসিকাম চাষ করা। আপনার কয়েকটি ক্যাপসিকামের চারা সংগ্রহ করে বস্তার ভিতরে বা টবের ভিতরে আপনারা মাটি ভর্তি করে তার ভিতরে ক্যাপসিকামের চারা রোপণ করতে পারেন। মাত্র 30 দিনের ভিতরে ক্যাপসিকাম ধরতে শুরু করবে। এরপরে থাকছে মরিচ চাষ করা। মরিচ সারা বছর চাষ করা গেলেও বর্তমান সময়ে ছোট ছোট চারা রোপণ করার উপযুক্ত সময়। অবশ্যই বলে রাখি, চারা রোপণের ক্ষেত্রে যমুনা জাতের মরিচগুলা চাষ করতে পারেন। মরিচ গাছে পাতা কুঁকড়ানোর সমস্যা থাকে, গাছের চারপাশ ভালো করে খুঁচে পানি দিবেন পর্যাপ্ত পরিমাণে, তাহলে সমস্যা থাকবে না। সুপ্রিয় দর্শক, আগস্ট ও সেপ্টেম্বর মাসে চাষযোগ্য বিভিন্ন শাকসবজির তালিকা, সেই সাথে বিভিন্ন উচ্চ ফলনশীল জাত সম্পর্কে দেখিয়ে দিলাম। এর ভিতর থেকে বাছাই করে আপনারা নির্দিষ্ট শাকসবজি চাষ করতে পারেন। কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ধন্যবাদ।